50,000 লোকের মিছিল নিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, মডেল কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, পূর্ব পশ্চিম দোহার পৌরসভা, দোহার থানা, এই 50,000 লোক যদি ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকটা থানায় কতজন করে লোক হয়, কর্মী হয়, নেতা কর্মী উপস্থিত থাকতে হবে, হিসাব আপনাদেরকে করতে হবে। উপস্থিতির জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনারা মনে করেন না যে 50,000 লোক আসলে আমরা পাবো না। যারা এই চিন্তা করতেছেন তারা আপনারা দেখার জন্য যায় কদমতলী চৌরাস্তায়। এখন কথা হইল, আপনাদের আজকে এখানে এসেছেন, আমরা জীবনভর দেখছি যে এলাকায় মাসিক ইজতেমা হয়, সেই এলাকার অন্যান্য ইউনিয়নের অন্যান্য থানার উপস্থিতি 5 জন 10 জন করে হয়, আর যে ইউনিয়নে মাসিক ইজতেমা হয় সেই ইউনিয়নে 200 জন হয়। কিন্তু সব জায়গার ইতিহাস ব্রেক করে আজকে নবাবগঞ্জের প্রোগ্রাম দোহারের উপস্থিতি বেশি। ধন্যবাদ দোহার থানা এবং পৌরসভাকে, ধন্যবাদ আমাদের নবাবগঞ্জ পূর্ব এবং পশ্চিমকেও। আমরা এই জন্য নবাবগঞ্জ পূর্ব এবং পশ্চিম হতাশ হওয়ার কিছুই নাই। যেই নবাবগঞ্জ একটা সময়ে অনেক বেশি সংগঠনের জন্য কাজ হয়েছে, আমরা মনে করি সেই অবস্থা থেকে পুনরুজ্জীবন দেওয়ার জন্য আমাদের মুরব্বী হাজী আব্দুল মালেক সাহেব, আমাদের শাহজাহান সাহেব, কবির সিকদার সাহেব, ওনারা যদি স্বতঃস্ফূর্তভাবে ওনাদের সেক্রেটারি জুয়ান ইয়াংদেরকে নিয়ে যদি কাজ করে, নবাবগঞ্জ থেকেও জনজোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমাদের উপস্থিতির টার্গেট কত? 50,000। এই উপস্থিতি করতে হলে আপনাদেরকে প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে বাধ্যতামূলক আপনাদেরকে যৌথ মিটিং করতে হবে। আপনারা মনে করবেন যে আমাদের মাহফিল আছে 27 তারিখে মাহফিল না, আবার আজকে আসছেন 28 তারিখের মহাসমাবেশ, এত কাজ কিভাবে সম্ভব? আমরা শুধু বলতে চাই, আমাদের ইচ্ছা শক্তিটা থাকলেই সম্ভব। ইচ্ছা শক্তি থাকলেই শুধু সম্ভব। সব জায়গায় একটা উদাহরণ দেই, যখন ঝড় শুরু হয়, এই ঝড়ের সাথে সাথে গাছ থেকে শুধু আম পড়ে না, আকাশ থেকে ঠাটাও পড়ে, বিদ্যুৎ বজ্র পড়ে না? বিদ্যুৎ স্পষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও থাকে, ডাল ভেঙে আপনি আহত হতে পারেন, কিন্তু এত সমস্যা থাকার পরেও মানুষ কিন্তু আম কুড়াইতে সেই ঝড় বৃষ্টি ঠাটা বজ্র উপেক্ষা করেই আম কুড়াইতে যায়। অতএব সমস্যা আমাদের আছে, কিন্তু 28 তারিখের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবার জন্য ঢাকা জেলার দক্ষিণ এখন থেকে প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নে আমাদেরকে যৌথ মিটিং করতে হবে। রাজি আছেন? এটা কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু এটা আমাদের ঢাকা জেলার সিদ্ধান্ত, রেজুলেশন হইল। এটা কিন্তু লিখিত রেজুলেশন হবে, ঠিক আছে? যেই থানা সকল শাখায় যৌথ মিটিং করতে পারবেন না, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে সাংগঠনিক জবাবদিহিতা নিব ইনশাআল্লাহ। সকলকে নিয়ে, মুজাহিদ কমিটি সহ সকলকে নিয়ে আপনারা যৌথ মিটিং করবেন ইনশাআল্লাহ। প্রার্থী বাছাইয়ের ব্যাপারে আমাদের মোহতারাম সভাপতি মহোদয় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে ধারণা দিয়েছেন। আমরা শুধু বলতে চাই, আমরা প্রার্থী কারা? নবাবগঞ্জ দোহারের যত হাজার নেতা কর্মী, ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল সহযোগী সংগঠন, ইসলামী আন্দোলন সহ যত নেতা কর্মী আমাদের আছে, সকলেই আমাদের প্রার্থী। এখান থেকে উপযুক্ত মুক্তাটাই আপনারা আজকে বাছাই করবেন। সেই বাছাইয়ের জন্য আপনারা শুধুমাত্র দ্বীন এবং সংগঠনকে প্রাধান্য দিয়েই আপনারা মতামত দিবেন। এই মতামত গ্রহণ করবে আমাদের মোহতারাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ অতিথি মহোদয় আসতেছেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন আজকের মোহতারাম প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্ষিয়ান জননেতা জনাব হযরত মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ
শাখার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রার্থী ভাষায় অনুষ্ঠানে তৃণমূল নেতাদের মতামত গ্রহণ অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মোহাম্মদ জাইনুল আবদিন, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, আজকের এই ঢাকা ১ দোহা নবাবগঞ্জ থানা শাখার বিভিন্ন পর্যায়ের আমার দায়িত্বশীল ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির এদেশের রাজনীতিতে একটি গুণগত এবং আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার দীর্ঘ সময় অতিবাহিত হলেও আদর্শিক কারণে ইসলামী আন্দোলন এ পর্যন্ত কোনো আসন না পেলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মাঝে কোনো হতাশা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করেছেন, আমি এবং আমার দলকে নয়, আমি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতা নিতে চাই। এই রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতা নিতে চাওয়ার কারণে আমরা জ্ঞানতেন উপায়ে এবং কোনো প্রকার কম্প্রোমাইজে আমরা করতে পারছি না, ঠিক কিনা? এই জন্য স্বাধীনতার দীর্ঘ সময় পর অর্থাৎ ৫৪ বছর পর এদেশে বহু নির্বাচন হয়েছে, আমরা অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু নির্বাচন বলে আমাদের দেশে একটি দল জিকির করছে, অনেকেই মন্তব্য করছেন যে নির্বাচন জিকির না করে যদি আল্লাহ জিকির করত তাহলে ওই লোকগুলি আল্লাহর ওলি হয়ে যেত। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা নির্বাচন চাই, তবে এর আগে আমাদের 3টা দাবি আছে। যেহেতু জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এবং এদেশের হাজার হাজার মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে এবং 50,000 মানুষ পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা জুলাই আগস্ট বিপ্লবে নতুনভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা যুদ্ধে, জুলাই আগস্ট যুদ্ধে যে সকল ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে 2000-এর মতো, এই হত্যার আমরা বিচার চাই। এবং যারা দীর্ঘ 54 বছর পর্যন্ত দেশের সংবিধানকে নিজেদের মন মতো নিজেদের স্বার্থে কি করেছে, পরিবর্তন করেছে, আমরা ওই সংবিধানের সংস্কার চাই। আর আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যেটা দাবি করে আসছি, সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতি। মানুষ কোনো ব্যক্তিকে নয় ভোট দিবে, মার্কাকে, প্রতীকে ভোট দিবে। প্রতীকে যদি ভোট দেয় তাহলে কি হবে? প্রতীকে ভোট দিলে আমাদের দেশে যে কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি, সন্ত্রাস, এই যে শক্তি, এই শক্তি কি হবে? এটা আর ব্যবহার করতে পারবে না। কেন এই আসনে কে এমপি হচ্ছেন তারা তো জানতে পারছে না, তাই না? দল হয়তোবা সংখ্যানুপাতিক হারে যদি অন্যান্য জায়গায় দর করে যদি প্রার্থী থাকে তখন হয়তো এই এলাকার প্রতিনিধি দিবে, তাই না? এই জন্য এই যে নমিনেশন বাণিজ্য, কালো টাকার যে সরাসরি পেশি শক্তি, সন্ত্রাস যে নির্ভরতা, এই সবগুলো কী করবে? পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এটা কি হয়ে যাবে? লোপ পাবে। তাহলে দেখা যাবে নমিনেশন বাণিজ্য হবে না। আর দেশের সম্পদ এখন যেটা হচ্ছে, নমিনেশন বাণিজ্যের কারণে আমরা দেখছি যে একটা ইউপি চেয়ারম্যানের নমিনেশন ফর্ম নিতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে। একজন মানুষ যখন 10 লাখ, 20 লাখ, 50 লক্ষ টাকা দিয়ে একজন চেয়ারম্যানের নমিনেশন ফর্ম নিবে, তখন সে কি করবে? এটা তো সে বাণিজ্যিকভাবে নিবে। সে চিন্তা করবে আমি 50 লক্ষ টাকা খরচ করছি, তাহলে নির্বাচনে বিজয়ী হলে আমাকে এখান থেকে 50 কোটি টাকা ইনকাম করতে হবে। এই যে 16 বছরে রাজনীতিকে বাণিজ্যিকরণ করেছে, আওয়ামী লীগ সরকার রাজনীতিকে বাণিজ্যিকরণ করেছে। ফলে দেখা গেছে বিগত সংসদের 300 আসনের মধ্যে 274 জন এমপি ছিল বড় শিল্পপতি, বড় ব্যবসায়ী।
যেটা ইতিহাসে সবচেয়ে কি আমাদের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। এই যে ব্যবসায়ীরা যখন রাজনীতিতে চলে আসছে, তখন তারা এই রাজনীতিকে ব্যবসা হিসাবে নিয়ে আসে। দেখা গেছে এখানেই কালো টাকার সরাসরি শুরু হয়েছে। দেখা গেছে যে এখানে সৎ এবং দেশপ্রেমিক মানুষ এখানে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই। এই সবগুলো কি হয়েছে, রুদ্ধ হয়ে গেছে কালো টাকার কাছে। আমরা চাচ্ছি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে ভালো মানুষগুলো কি করতে হবে, কি হবে, নির্বাচিত হবে। অর্থাৎ ইসলামী আন্দোলন যদি 1% ভোট পায়, তাহলে 40 জন এমপি হবে, তাই না? 1%-এ কত? যেহেতু এখন আসন বাড়াবে, 300 ছিল, এখন 400 হবে। তাহলে 400 আসন হইলে 1%-এ ভোট হবে কত? 4 জন। তাহলে এই 4 জন যদি হয়, তাহলে যদি আমরা কি পাই, 10% পাই, তাহলে আমাদের 40 জন, তাই না? তখন 40 জন যদি হয়, তাহলে আমরা তো চিন্তা করব, চেষ্টা করব সবচেয়ে যোগ্য, সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষগুলো এই 40 জনকে নির্ধারণ করার জন্য, ঠিক কিনা? তাহলে দেখা গেছে রাজনীতিতে সবচেয়ে ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষগুলো কি করবে, রাজনীতিতে ফিরে আসবে। তাহলে এই পিয়ার পদ্ধতি নির্বাচন বিশ্বের 91টি দেশে কি আছে, চালু আছে। আমরা চাচ্ছি এই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আরেকটা জিনিস, যেমন মনে করেন 2009 আসনে কত ভোট পেয়ে নির্বাচিত হয়, একটা কথা মনে করেন 2 লক্ষ ভোট পেয়ে কি হইলো, এমপি হইলো। কিন্তু আরও যারা প্রার্থী থাকে, ওখানে ওই সকল প্রার্থীর ভোটগুলো যদি একসাথে করা হয়, তাই দেখা গেছে এখানে আরও 2 লাখের উপরে কি হয়, ভোট কাস্ট হয়। তাহলে ওই 2 লক্ষ ভোটের কিন্তু কি নাই, কোনো মূল্য নাই, ঠিক না? তাহলে একজন এমপি হইলো 2 লক্ষ ভোটে, আর এখানে টোটাল ভোট কাস্ট হইলো মনে করেন 4 লাখ। তাহলে 4 লাখের মধ্যে আরো অন্যান্য দলগুলো পাইলো 2 লাখ। তাহলে আরো যে 2 লাখ ভোট পাইলো, এই 2 লাখ ভোটে কি কোনো মূল্য আছে? মূল্য নাই। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে প্রতিটা ভোটের কি হবে, মূল্য হবে। অর্থাৎ একটা সবচেয়ে ছোট দলও যদি সারা দেশের ভোটগুলো একত্রিত করে কি হয়, 0.5% হয়, তাহলে দেখা গেছে তারও 2টা আসন কি হবে, থাকবে। তাহলে দেখা গেছে প্রতিটা ভোটের কি হবে, মূল্যায়ন হবে। তো এই জন্য আমরা কঠোরভাবে এই দাবির প্রতি আমরা আমরা 2008 সাল থেকে এই দাবি নিয়ে মাঠে আসি। আমরা চাচ্ছি আগামী নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতিতে হয়। সম্মানিত উপস্থিতি, আজকে যদি এইভাবে জ্যান্টেল একটা নির্বাচন হয় আর এর মাধ্যমে যদি সরকার গঠিত হয়, তাহলে দেখা গেছে যে বিগত যে ফেসিবাদ ছিল, এখন আবার নতুন করে ফেসিবাদ কি হবে, জন্ম নেবে। আমরা চাই এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যে নির্বাচন হবে, এই নির্বাচনে যেন কোনো পেশি শক্তি, কোনো নতুনভাবে ফেসিবাদ কি হতে পারে, নির্বাচিত না হইতে পারে, এবং এদেশে যেন নতুন করে ফেসিবাদের জন্ম না হয়। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিয়ার পদ্ধতিতে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা ধারাবাহিক আন্দোলন করছি। এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা দাবিতেই আমরা মহাসমাবেশ করছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা শুধু জ্যান্টেল নির্বাচন আমরা চাই না, আমরা রাষ্ট্র সংস্কারের পর আমরা আগে স্থানীয় নির্বাচন চাই। স্থানীয় নির্বাচন যদি আগে হয়, তাহলে দেখা গেছে যে তৃণমূলে সৎ লোকগুলো, চেয়ারম্যান মেম্বারগুলো হইতে পারবে। আর যদি দলীয় সরকারের অধীনে এই স্থানীয় নির্বাচন হয়, দেখা গেছে যে দল ক্ষমতায় যায়, ওই দলগুলো কি করে, তারা কেন্দ্র দখল করে তাদের মতের লোক, তাদের সমর্থিত লোকগুলো কি করে, সে সন্ত্রাস হোক, মাদকাসক্ত হোক, মাস্তান হোক, তারা কি করে এই দলীয় বিবেচনায় তাদেরকে বিজয় করে নিয়ে আসে। তাহলে দেখা গেছে যে তৃণমূলের যে মানুষের যে সেবাটা কারা দেয়, ইউনিয়ন মেম্বার এবং চেয়ারম্যানগুলি দিয়ে থাকে। তো দেখা গেছে তাদের কাছে গিয়ে মানুষ কি হয়, বারবার হয়রানির শিকার হয়। এই জন্য আমরা দেখছি যে একজন মা বলেছেন যে জন্ম দেওয়া চেয়েও জন্ম নিবন্ধন করাটা অনেক কঠিন। একটা মা কত কষ্টের পরে সে চেয়ারম্যানের কাছে ঘুরতে, তাহলে কত কষ্টের পর করার পর তার মুখ দিয়ে এই কথাটা আসছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চাই স্থানীয় নির্বাচনে যদি ভালো মানুষগুলো নির্বাচিত হয়, তাহলে মানুষ কিভাবে তার দ্বারা সেবা পাবে, তার দ্বারা হয়রানির শিকার হবে না, সে জুলুম নির্যাতনের শিকার হবে না। জায়গা জমি বিক্রি, কেনা বেচার ক্ষেত্রে, ঘর বাড়ি নতুনভাবে করার ক্ষেত্রে তাদের দ্বারা কি হবে না,
জুলুমের শিকার হবে না, চাঁদাবাজের শিকার হবে না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত একটা দেশ নতুনভাবে গড়ে উঠুক, ঠিক না ভাইরা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা এখানে আপনাদেরকে কেন ডেকেছি? আজকে আপনাদের মধ্যে আমরা দেখছি একটা বিশাল উৎসাহ উদ্দীপনা দেখছি। আমরা বিগত সময়ে কেবলমাত্র থানার দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের প্রার্থী কী করতাম, চূড়ান্ত করতাম। এখন আমরা সময়ের ব্যবধানে আমরা মনে করছি যে যেহেতু আপনারা তৃণমূলে আছেন, ওয়ার্ড ইউনিয়ন থানার দায়িত্বশীল আছেন, আপনারা এই প্রার্থীর পক্ষে কী করেন, কাজ করে থাকেন। সেই দৃষ্টিকোণ থেকে যাতে আপনাদের মতামতের যেন প্রতিফলন ঘটে, এই জন্য আমরা তৃণমূল দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আমরা জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রার্থী দিব। সেই হিসাবে আপনাদেরকে আমরা ডেকেছি। আর যেহেতু আপনারা মতামত দিবেন, আমরা একটা মতামতের জন্য একটা কাগজ দিব। এই কাগজের মধ্যে আসন নম্বর লেখা আছে। এখানে আসন নম্বর হবে ঢাকা কত 1, আর প্রস্তাবিত প্রার্থী নাম। আমাদের কোনো প্রার্থী নাই, আমরা সবাই প্রার্থী। আমরা কি সবাই প্রার্থী? এখানে আমাদের কোনো প্রার্থী কি নাই, পূর্ব নির্ধারিত প্রার্থী নাই। অর্থাৎ আপনারা কাকে এই আসনের জন্য সবচেয়ে যোগ্য মনে করেন তার নাম লিখবেন। আমরা ওই মতামতগুলো একসাথে করে কার পক্ষে, কোন প্রার্থীর পক্ষে মতামত বেশি আসছে, আমরা সকল কিছু বিবেচনা করে আমাদের আমির তার নাম কী করবেন, ঘোষণা করবেন। এখন যদি মনে করেন এই যে নির্বাচন হবে, নির্বাচনে আরও অন্যান্য প্রার্থী থাকবে না? ওই প্রার্থীর সাথে যেন টেক্কা দিতে পারে এবং ওই প্রার্থী যেন আমাদের প্রার্থীকে কি করে, মানে কি মনে করে যে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে, এমন প্রার্থী আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। আর আমরা এমন প্রার্থী দিলাম, অন্যান্য প্রার্থীরা আমাদের প্রার্থীকে কি করলো না, গণাই আনলো না, তাহলে কি এটা নির্বাচন হবে? এই জন্য আমরা যাদেরকে দিব সে যেন ওই এলাকার গ্রহণযোগ্য হয়, তার যেন প্রভাব প্রতিপত্তি থাকে, সৎ, যোগ্য এবং আল্লাহ বিরু যেন প্রার্থী হয়। এই সব কিছু কোয়ালিটি দেখে আমরা কি করব, যার সাথে সমাজের মানুষের, প্রশাসনের, বিভিন্ন আমাদের সংগঠনের অধস্তর সকল পর্যায়ের দায়িত্বশীলদের সাথে যেন একটা ভালো সুসম্পর্ক, এরকম পর্যায়ের লোক থেকে আমরা কী করবো, আমাদের মতামতটা দিব। আমরা এখানে যারা আছেন, আমরা কি দায়িত্বশীল না, কোনো পর্যায়ে দায়িত্বশীল না। অর্থাৎ আমাদের সভাপতি সব বলছেন যে আমরা এখানে ডাকছি কাকে, যিনি আমাদের দায়িত্বশীল। কোন পর্যায়ে দায়িত্বশীল? ইসলামী আন্দোলনের উপজেলা। এখানে কয়টা উপজেলা আছে? 2টা আছে। এবং আরেকটা কি আছে, পৌরসভা আছে। তাইলে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, তাহলে ইসলামী আন্দোলনের এই সকল দায়িত্বশীল। তাহলে কি ইসলামী আন্দোলনের থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং যদি কোনো কেন্দ্রভিত্তিক কমিটি থাকে, এই সকল দায়িত্বশীল আমাদের আজকের মতামত দিতে পারবেন।